আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউক্রেন যুদ্ধ বন্ধে পরস্পরের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দুই নেতার মধ্যে 2 ঘন্টারও বেশি সময় ধরে ফোন আলাপ হয়। পরে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। রুশ সংবাদ মাধ্যম তাসের খবরে বলা হয়, ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানান পুতিন। সে অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। পুতিন বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সঠিক পথে রয়েছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ নিয়ে পুতিন বলেন, খুবই খোলামেলা আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনাকে খুবই কার্যকর বলে মনে করছেন তিনি। শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুজনের আলাপ চমৎকার হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, একটি যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো তারা এই যুদ্ধে ইতি টানবে। ট্রাম্প লেখেন, যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে, কারণ অন্য যে কারো চেয়ে এই আলোচনার বিষয়ে তারা ভালো জানে। এমন আলোচনার জন্য ভ্যাটিকান একটি স্থান হতে পারে বলে উল্লেখ করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপের আগে সোমবার সকালে পোপ চতুর্দশ লিওর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প পুতিনের এই ফোন আলাপের একদিন আগে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও 1000 করে বন্দি বিনিময়ে রাজি হয় দুই পক্ষ। ওই বৈঠকে পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করেছিল ইউক্রেন। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের দেয়া তথ্য অনুযায়ী গতকাল পুতিনের সঙ্গে ফোন আলাপের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্টস এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্টের। এদিকে ট্রাম্প পুতিন ফোন আলাপে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক করার পক্ষে কথা বলেছেন পুতিন ও ট্রাম্প। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে 9 জন করে বন্দি বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন দুজন। গাজা উপত্যকায় নতুন করে শুরু করা সামরিক আক্রমণ বন্ধ না করলে এবং মানবিক ত্রাণ প্রবেশ করতে না দিলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের একটি যৌথ বিবৃতির বরাতে আল জাজিরা লাইভে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমটি বলছে, ওই 3 দেশের নেতারা ইসরায়েলকে সতর্ক করে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অস্বীকার করা গ্রহণযোগ্য নয় এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘনের মতো ঝুঁকিপূর্ণ। রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিমা 3 দেশের এই অবস্থান নেতানিয়াহু সরকারের উপর নতুন চাপ তৈরি করবে। 3 দেশের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরোধিতা করছি। এসব বন্ধ না হলে আমরা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে দ্বিধা করব না। দেশ তিনটি এমন এক সময় তাদের এই কঠোর অবস্থানের কথা জানালো যখন গাজায় নতুন করে স্থল হামলা এবং অভিযান জোরদার করেছে দখলদার বাহিনী। তারা খান ইউনিস সহ বিভিন্ন শহরের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে বিমান হামলাও চলছে। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শেষ করার পর ইসরায়েল তার অভিযান জোরদার করেছে। 3 দেশের রাষ্ট্রনেতারা তাদের বিবৃতিতে আরও বলেছেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি, কিন্তু সামরিক উত্তেজনা অবশ্যই পরিহার করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের উদ্যোগে দোহায় যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে তার প্রতিও 3 দেশের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তারা। এদিকে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যের ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, প্যারিস, লন্ডন ও অটোয়ার এই অবস্থান 7 অক্টোবর ইসরায়েলিদের উপর গণহত্যাকারীদের পুরস্কার হিসেবে কাজ করবে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অভিযান চালু রাখবে। গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর লড়াই অব্যাহত রয়েছে। সোমবার উত্তর গাজার বেইত লাহিয়ায় দখলদার বাহিনীর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। আল কাসাম তাদের বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা ওই এলাকায় সোয়াজ বিস্ফোরক দিয়ে 3টি ইসরায়েলি সামরিক যানবাহনের উপর হামলা চালায়। একই সাথে ট্যান্ডেম শেল দিয়েও হামলা চালানো হয়। এরপর প্রায় একই সময় সেনাদের উপর আরেকটি গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা। উপর্যুপরি ওই হামলার ঘটনায় নিশ্চিতভাবে হতাহত হয়েছে দখলদার সেনারা। হামলার পর ঘটনাস্থলে ইসরায়েলি বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার আসতে দেখা গেছে। এদিন আল মায়াদিনের খবরে বলা হয়েছে, সালাহ আল দিন সড়কে ইসরায়েলি বাহিনীর একটি আন্ডারকভার গ্রুপ মহিলাদের
বেশ ধরে আবাসিক এলাকায় প্রবেশ করে। তারা মূলত পণবন্দীদের কাছে পৌঁছাতে চেষ্টা করছিল। সূত্রটি জানায় ওই বাহিনী পণবন্দীদের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছে, তবে তারা আল নাসের ব্রিগেডের কমান্ডার সালাহ আল-দিন শাহরানকে হত্যা করে এবং তার স্ত্রী সন্তানদের অপহরণ করে। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরের উপর নতুন করে অবরোধ আরোপ করে ঘোষণা দিয়েছে ইয়েমেনি হুথি বিদ্রোহী আনসারুল্লাহ। হুথিরা জানিয়েছে গাজায় অবরোধ আরোপ করে বাসিন্দাদের দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার জবাবে তারা এই সিদ্ধান্ত নেয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, হাইফা বন্দরে নোঙ্গর করা আছে কিংবা ওই বন্দরের দিকে যাচ্ছে এমন সব জাহাজকে এই অবরোধ আমলে নিতে হবে। এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো সতর্কতা দেওয়া হবে না। নিষেধাজ্ঞা ভঙ্গের চেষ্টা করা হলে কঠিন পরিণতির হুমকি দেন তিনি। এর আগে ইসরায়েলের এইলাত বন্দরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হুথিরা। এই নিষেধাজ্ঞার পর বন্দরের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। হুথিরা গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তারা ইসরায়েল অভিমুখী জাহাজে বেশ কিছু হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনে হুথিদের স্থাপনায় বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল। তবে তারপরও থামানো যায়নি তাদের। এই সপ্তাহে তারা অন্তত 2 দফা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সোমবার রাতেও বেশ কিছু বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চলমান এই হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও 38 ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমা বর্ষণ করেছে এবং আরও 38 জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খান ইউনিসের বেশ কয়েকটি জায়গায় এই হামলা হয়। হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 53,500 জনে পৌঁছেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 3,350 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার পৃথকভাবে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও আনাদোলু। গাজায় গত কয়েকদিন ধরে বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তারা নিজেরাই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজা উপত্যকার 92% বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার সংস্থাটি জানায়, গাজার পরিবারগুলো এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞের শিকার। UNRWA এর অঙ্গ সংগঠন প্রোটেকশন ক্লাস্টারের তথ্য অনুযায়ী গাজার 92% বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা আরও জানায়, অসংখ্য মানুষ বহুবার বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে আশ্রয় কেন্দ্রের তীব্র সংকট দেখা দিয়েছে। সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের অবরোধ প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে। এরই মধ্যে সোমবার প্রায় 80 দিন অবরুদ্ধ রাখার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় অল্প কিছু ত্রাণ প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। উপত্যকায় বসবাসকারী 19 লাখেরও বেশি ফিলিস্তিনের জন্য সোমবার মাত্র 9টি ত্রাণবাহী ট্রাককে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে তথ্য নিশ্চিত করে কর্মকর্তা ঘাসান এলিয়ান। আর্মি রেডিওকে তিনি বলেন, সোমবার গাজায় শিশুখাদ্য ও ত্রাণ সামগ্রী বাহী 9টি ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়েছে। গাজায় প্রবেশের আগে আমরা গাড়িগুলো ভালোভাবে পরীক্ষা করেছি। তিনি আরও জানান, ত্রাণবাহী এসব ট্রাক প্রথমে গাজার আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের গুদামে যাবে। সেখানে মালপত্র খালাস হওয়ার পর জাতিসংঘ ও রেড ক্রসের তত্ত্বাবধানে এগুলো বিতরণ করা হবে। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে পৃথক অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে 12 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় দেশটির সেনা দফতর। অন্যদিকে সংঘর্ষে 2 জন সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে চালানো পৃথক অভিযানে ভারতীয় মদতপুষ্ট 12 সন্ত্রাসী সদস্যকে হত্যা করা হয়েছে। এ সময় দেশটির 2 সেনা সদস্য প্রাণ হারান। ISPR এর বিবৃতিতে বলা হয়, শনি ও রবিবার পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দ্য ডন জানায়, প্রথম অভিযানটি চালানো হয় লক্কি মারওয়াত জেলায়, যেখানে সেনারা 5 জন সন্ত্রাসীকে হত্যা করে, যাদের ISPR ভারতীয় মদতপুষ্ট বলে উল্লেখ করছে। এরপর বান্নু জেলায় আরেকটি অভিযানে আরও 2 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। তৃতীয় সংঘর্ষ হয় উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায়। সেখানে সেনাবাহিনী একটি গাড়ি বহরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। সেনারা পাল্টা জবাব দিয়ে 2 সন্ত্রাসীকে হত্যা করে, তবে এই ঘটনায় শহীদ হন পাকিস্তানের সেনাবাহিনীর 2 সদস্য। ISPR জানায়, এসব অঞ্চলে আরও সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে, এজন্য এলাকায় স্যানিটাইজেশন অপারেশন চলছে। এদিকে ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি কুনহা দাবি করেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাক সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়াতে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে। ডি কুনহা আরও বলেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের অভ্যন্তর, ভারত যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত। ভারতীয় বিভিন্ন সংস্থাকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। এই ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত। আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।